শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের প্রথম পত্র ব্যাংক সমন্বয় বিবরণী এখান থেকে একটি অঙ্কের সমাধান দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। শিক্ষার্থীরা, আমি গত ভিডিওতে আমি বলেছিলাম, যদি নগদান ব্যাংক সমন্বয় যে বিবরণী এই অঙ্কের শুরুতে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, এই দুইটি কথার যে কোনো একটি বলা থাকে, তাহলে ব্যাংকে যদি টাকা জমা থাকে তাহলে এই লেনদেনগুলোকে আমরা যোগ করব, আর যদি ব্যাংকে টাকা না থাকে তাহলে এই জাতীয় লেনদেনগুলোকে আমরা বিয়োগ দিব। দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদের সামনে যে অঙ্কটির সমাধান দেখাবো, সেই অঙ্কের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 26,300 টাকা, এই তথ্যটিতে আছে, যেটা আমি আগে থেকে এখানে লিখে রাখলাম। তার মানে এখন ব্যাংকে টাকা থাকলে যোগ করতে হবে। আমরা বুঝবো কি করে ব্যাংকে টাকা আছে নাকি নাই, সেটা আমরা লেনদেনগুলো পরে তারপর ব্যাখ্যা দিব। আগে আমি অঙ্কটি প্রথম থেকে পড়ে শোনাচ্ছি। 2017 সালের 30শে এপ্রিল তারিখে সুস্মিতা অ্যান্ড কোং এর ব্যাংক সংক্রান্ত লেনদেনের কিছু তথ্য নিচে দেয়া হলো। উপরোক্ত তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 26,300 টাকা, যেটা আমি অঙ্কের শুরুতে কিন্তু লিখে রাখলাম। ক্রমিক একে বলা আছে 2017 সালের 15ই এপ্রিল তারিখে 3,800 টাকা ও 7,500 টাকা মূল্যের দুটো চেক কাটা হয়েছে। দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী এটা কেন তৈরি করা হয়? ব্যাংক কর্তৃপক্ষ তারা হিসাব রাখেন একটা গ্রাহকের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, এবং ব্যবসা প্রতিষ্ঠান নগদান বইয়ের মাধ্যমে তার ব্যাংকের লেনদেনের যে জমা হয় বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়, এটা তিনি নিজে তার হিসাব রক্ষক দ্বারা রেখে থাকেন। উভয় মাঝে কিছু লেনদেন থাকে যেটা অগোচরে হয়, জানতে পারেন না। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান না জানার কারণে ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যাংকের যে হিসাবটা রাখেন, আমার ব্যাংকে এখন এত টাকা জমা আছে, বাস্তবিক যখন ব্যাংকে খোঁজখবর নিতে যায়, হয় তার থেকে বেশি টাকা ব্যাংকে জমা আছে অথবা তার থেকে কম টাকা ব্যাংকে জমা আছে। এই তথ্যগুলো না জানার কারণে পরবর্তী পর্যায়ে সে তথ্যগুলো খুঁজে বের করে নতুন করে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির মাধ্যমে এই হিসাবের সমতাটা আনয়ন করা হয়। তো চেক কাটা হলো মানে কি? চেক কাটা হলো প্রথমে ব্যবসা প্রতিষ্ঠান চেক কাটা হলো ব্যাংক থেকে টাকা তোলার জন্য। যখনই চেকটা কাটে, যে আমি এখন চেকটা লিখলাম, একটু পরে যে ব্যাংক থেকে টাকাটি তুলবো, তো উনার নগদের বইতে লিখে রাখলেন যে এই চেকটি কাটা হলো, যে হিসাব খাতের মাধ্যমে টাকাটি ব্যাংক থেকে তোলা হবে, যে হয়তো তিনি কর্মচারীদের বেতন দিবেন বা কোনো পাওনাদারকে পরিশোধ করবেন, এটা নগদান বইতে ক্রেডিট দিকে এই হিসাব খাতটা লিখে ব্যাংক কলাম থেকে তিনি মাইনাস করে দেখান। তারপরে তিনি ব্যাংকে যান, যার পরে এখন এই চেকটি যদি ব্যাংকে উপস্থাপন না হয়, পরবর্তী পর্যায়ে কি হবে? আমার কিন্তু ব্যাংকে টাকাটি কিন্তু থেকেই যাবে। এই যে বলা আছে চেক কাটা হয়েছে, কিন্তু 30শে এপ্রিল তারিখের মধ্যে ভাঙানো হয়নি। ভাঙানো হয়নি মানে কি? এই চেকটা ব্যাংকে জমা দেওয়া হয় নাই, তার মানে ব্যাংকের যে অ্যাকাউন্টে যে টাকাটি ছিল, সেই টাকার পরিমাণ কিন্তু কমে যায় নাই। আমার ব্যাংকে টাকা, অ্যাকাউন্টে টাকা যা ছিল তাই কিন্তু রয়ে গিয়েছে। কিন্তু আমি আমার নগদান বইতে দেখলাম যে ব্যাংক থেকে টাকাটি কমে গিয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে ব্যাংক থেকে কিন্তু একটা টাকাও কিন্তু এখানে কমে নাই। তার মানে কি? আমার ব্যাংকে কিন্তু টাকাটি আছে, চেকটা আমি কেটেছি ঠিক আছে ব্যাংক থেকে টাকা তোলার জন্য, কিন্তু ব্যাংক থেকে যখন বাস্তবিক অর্থে এই চেকটা ভাঙানো হয় নাই, তার মানে ব্যাংকে টাকা আছে। আর থাকলে কি করতে হবে? আমাকে এই যে নিয়মটা দেয়া আছে, এই নিয়ম অনুযায়ী আমাকে যোগ করতে হবে। এখন আমি লিখবো কিভাবে? আমাকে লিখতে হবে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। শিক্ষার্থীরা,
তোমরা দেখতে পাচ্ছ চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। এখানে টাকাটি হলো ৩,৮০০ যোগ হলো ৭,৫০০ টাকা। দুইটা চেক কাটা হয়েছে কিন্তু একটা চেক ওই ব্যাংক থেকে ভাঙানো হয়নি। তার মানে দুইটা চেকের টাকা কিন্তু ব্যাংকে আমার জমাকৃত অবস্থায় কিন্তু আছে। সেই জমাকৃত টাকার পরিমাণ ১১,৩০০ টাকা। ক্রমিক ২-এ কি বলা আছে? ২০১৭ সালের ২৪শে এপ্রিল ১,৫০০ টাকা, ১,৫০০ টাকা, ২,৩০০ টাকা এবং ২,৭০০ টাকা মূল্যের ৩টে চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এবার কিন্তু আমি আদায়ের জন্য আমার অ্যাকাউন্টে এইটা জমা হবে। আমি যখন চেকের টাকা আদায়ের জন্য ব্যাংকে জমা দেই, তাহলে নগদান বইতে শুরুতেই ডেবিট দিকে আমরা লিখে রাখি যে খাত থেকে আমরা আদায়টা করতে চাই সেই খাতের নামটা লিখে ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকাটি লিখে রাখি। এটা কিন্তু আমরা চেকটা ব্যাংকে জমা দেওয়ার সময় করে থাকি। আসলে কি ব্যাংক তাৎক্ষণিকভাবে কি টাকাটি আদায় করতে পারে? চেকের টাকাটি সময় প্রয়োজন, 2 দিন 3 দিন বা 4 দিন সময় প্রয়োজন। এখন পরবর্তী পর্যায়ে যদি ব্যাংক সেই চেকের টাকা আদায় করতে না পারে, তাহলে কিন্তু ব্যাংকে টাকাটি কিন্তু থাকবে না। দেখো 3টা চেক এখানে জমা দেওয়ার কথা বলা হলো। এখন 3টা চেকের টাকা যদি ব্যাংক আদায় করতে না পারে, তার মানে এই 3টা চেকের টাকাই কিন্তু আমার ব্যাংকে জমা নাই। আমি আদায়ের জন্য 3টা চেকের টাকা মানে 3টা চেক জমা দিলাম। যদি ব্যাংক 2টা চেকের টাকা আদায় করতে পারে, আমি তো আদায়ের জন্য জমা দিলাম আর ব্যাংক আদায় করলো, এটা সমস্যা না। সমস্যা হলো যে চেকের টাকাটা আদায় করতে পারে নাই সেটা তো আমি নগদান বইতে জমা দেখিয়েছি, কিন্তু ব্যাংক যখন আদায় করতে পারবে না, তার মানে ব্যাংকে কিন্তু আমার টাকাটি নাই, আর না থাকলে আমাকে বিয়োগ দিতে হবে। এখানে ১,৫০০, ২,৩০০ এবং ২,৭০০ টাকা মূল্যে 3টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ৩০ এপ্রিল তারিখের মধ্যেও আদায় হয়নি। মানে একটা চেকের টাকা ব্যাংক আদায় করতে পারে নাই। যেহেতু একটা চেকের টাকা ব্যাংক আদায় করতে পারে নাই, বাস্তবিক অর্থে কি হবে? আমার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি জমা হয় নাই। আমি নগদান বইতে বৃদ্ধি দেখিয়েছি, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে তো বৃদ্ধি পায় নাই। ব্যাংক তো টাকাটি আদায় না করলে কখনো আবার অ্যাকাউন্টে টাকাটি জমা দেখাবে না। তার মানে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু বাস্তবিক অর্থে এখানে বৃদ্ধি পায় নাই এবং এই টাকাটি আদায় না করার কারণে তাহলে এই 3টা চেকের টাকা আমার ব্যাংকে নাই, না থাকলে আমাকে বিয়োগ দিতে হবে। আমি বিয়োগটা একটু পরে দিব। ব্যাংক কর্তৃক 850 টাকা মূল্যের একটি প্রাপ্য নোট আদায় করেছে বা আদায় হয়েছে এবং ব্যাংক আদায় বাবদ যে খরচটা 50 টাকা কেটে নিয়েছে, যা নগদানভুক্ত হয়নি। দেখো এখানে একটা জমা হয়েছে এবং একটি কর্তন হয়েছে। জমা হয়েছে কোনটা? ব্যাংক 850 টাকা মূল্যের একটি প্রাপ্য নোট আদায় করেছে, এটা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয়েছে, কিন্তু আমি নগদানভুক্ত করিনি। হয়তো আমি কখনো এটা প্রাপ্য বিলের টাকাটি আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংকে বললাম এই বিলের টাকা আপনি আদায় করবেন। ব্যাংক সেই টাকাটি আদায় করার পরে ব্যাংক তো আমাকে জানায় নাই যে আপনার বিলের টাকাটি আদায় করেছে। আমার কিন্তু অ্যাকাউন্টে বৃদ্ধি পেয়েছে, এখানে ব্যাংকও তো আমাকে জানায় নাই। না জানানোর কারণে তা আমি কিন্তু নগদান বইতে ব্যাংক কলমে টাকাটি বৃদ্ধি দেখাবো, শুধুমাত্র না জানার কারণে এই কাজটি কিন্তু আমি করতে পারি নাই। আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি বৃদ্ধি পেয়েছে, কিন্তু ব্যাংক আদায় করলো, ব্যাংক আমার ওই টাকাটি আমার অ্যাকাউন্টে জমা করলো। তার মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি জানি না, বিধায় আমি নগদান বইতে সেটা বৃদ্ধি দেখাতে পারি নাই। এই জন্য এই যে 850 টাকা মূল্যের প্রাপ্য নোট আদায় হয়েছে, যা নগদানভুক্ত হয়নি, আমি নগদানভুক্ত করি বা না করি, ব্যাংকে তো টাকা বৃদ্ধি পেয়েছে, এটা যোগের পাশে আসবে। কিন্তু এটা আদায়ের জন্য ব্যাংক যা আদায় করলো তা সে তো 50 টাকা চার্জ কেটে নিয়েছে। চার্জ কাটা মানে কি? আমার অপর দিকে আবার ব্যাংক থেকে টাকাটি কমে গিয়েছে। এইটাও না জানার কারণে আমি নগদানভুক্ত করি নাই, কিন্তু ব্যাংক থেকে তো টাকাটি কমে গিয়েছে, যার ফলে এই 50 টাকা আমাকে মাইনাস করতে হবে। এখন আমি শুধু যোগের কাজটি করব, যে
ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় যা নগদানভুক্ত হয়নি, এই যে 850 টাকা, এবং বাকি 50 টাকা আমাকে কর্তনের পাশে পরে দেখাতে হবে, মানে বিয়োগের পাশে। পরবর্তী লেনদেন, ব্যাংক কর্তৃক 2500 টাকা মূল্যের প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে কিন্তু যা নগদানভুক্ত হয়নি। এবার ব্যাংক আমার পক্ষ থেকে, একটি মক্কেল আমার কাছে 2500 টাকা পান প্রদেয় বিল, সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেই টাকাটি ব্যাংক আমার পক্ষ থেকে পরিশোধ করেছে, কিন্তু আমি জানতে পারি নাই। ব্যাংক যদি পরিশোধ করে তাহলে আমার টাকার অ্যাকাউন্ট থেকে তো টাকাটি কমে গিয়েছে, তাই না? আমার অ্যাকাউন্টে টাকাটি নেই, কিন্তু আমি জানি না, আমি যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমি জানি না, যার ফলে আমি আমার নগদান বই থেকে মাইনাস করতে পারি নাই। এখন আমি মাইনাস করতে পারি বা না পারি আমার নগদান বই থেকে, বাস্তবিক অর্থে ব্যাংক থেকে টাকাটি কমে গেছে বিধায় এটা আমাকে মাইনাস করতে হবে, এটা কিন্তু যোগের মধ্যে আসবে না। ঈর্ষাকৃত শিক্ষার্থীরা, এখানে অঙ্কটি যোগ করতে হবে, এরকম লেনদেন মাত্র 2টা দেওয়া আছে আমাদের, আর বাকিগুলো আমাদের বিয়োগ করতে হবে। তাহলে যোগের যেহেতু আর কোনো লেনদেন নাই, তাহলে আমাকে এই ব্যালেন্সটা এখানে নামিয়ে দিতে হবে। 11,300 যোগ 850 যোগ করলে আসে 12,150। এই 12,150-এর সাথে আমাকে যোগ 26,300, 38,450। শিক্ষার্থীরা, এখন আমাকে বিয়োগ দিতে হবে। যে লেনদেনগুলো বিয়োগ দেবো সেটা হলো ব্যাংকে টাকাটি নেই। আমরা আগেও পড়ে শুনিয়েছি যে 1,500 টাকা, 2,300 টাকা ও 2,700 টাকা মূল্যের 3টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু আদায় হয়নি। কারণ আদায় না হলে মানে অর্থ কি, আমার বাস্তবিক অর্থে এই টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় নাই, তার মানে ব্যাংকে কিন্তু টাকাটি নেই। তাহলে লিখতে হবে আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু আদায় হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু আদায় হয়নি। এটা চেকের টাকা ছিল 3টা, 1,500 টাকা যোগ 2,300 যোগ 2,700। এই 3টা চেকের টাকায় ব্যাংক আদায় করতে পারে নাই, মোট হলো 6,500। দ্বিতীয়, এই যে ব্যাংক কর্তৃক যে প্রাপ্য বিল আদায় করেছে 850 টাকা, যেটা নগদানভুক্ত হয়নি, এই টাকাটি তো জমা হয়েছে আমার ব্যাংকের অ্যাকাউন্টে, কিন্তু এই টাকাটি আদায় করতে যে আবার 50 টাকা ব্যাংক চার্জ কর্তন করেছে, সেটি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটি কমে গিয়েছে, আমি নগদানভুক্ত করি নাই, এই টাকাটি কিন্তু বিয়োগ দিতে হবে। দেখতে পাচ্ছ আদায় খরচ যা নগদানভুক্ত হয়নি। তৃতীয় যে লেনদেনটি এখানে দেয়া আছে যে ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক যখন আমার পক্ষ থেকে কোনো মক্কেলকে প্রদেয় নোট দিবে, তখন স্বাভাবিকভাবে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটি কিন্তু কমে যাবে। আমি না জানার কারণে আমি আমার নগদান বই থেকে সেই টাকাটি মাইনাস বা বিয়োগ করতে পারি নাই।
সেটা আমার না জানার কারণে। কিন্তু ব্যাংক যখন পরিশোধ করলো, তাহলে তো আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি কিন্তু নেই, কমে গিয়েছে, যার ফলে এখান থেকে বিয়োগ দিতে হবে। প্রদেয় নোট ব্যাংক কর্তৃক পরিশোধ যা নগদানভুক্ত হয়নি, এই নগদানভুক্ত হয়নি এই কথা না লিখলে কোনো সমস্যা নেই। এখন দেখব ব্যাংকে যে টাকা নেই এটার পরিমাণটা কত। 6,500 যোগ 50 যোগ 2,500, 9,050। এখানে এসেছে 29,400। এখানে একটি কথা লিখতে হবে, কথাটি এখানে যা থাকবে তার উল্টা লিখতে হবে। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে নগদান বইয়ের বিপরীত কি? পাস বই। তাহলে লিখতে হবে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। শিক্ষার্থীরা, এই হলো আমাদের অঙ্ক, ব্যাংক সমন্বয় বিবরণী। আশা করি তোমরা অঙ্কটি পুরোপুরি বুঝতে পেরেছো। আমি আগামীতেও এরকম আরো কয়েকটি অঙ্ক এরকম পরিপূর্ণভাবে এখানে আলোচনা করব। তার পরবর্তী পর্যায়ে আমি সৃজনশীল সমাধানের দিকে যাব। আজকে তোমাদের সামনে এই পর্যন্ত। তবে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি ভিডিওগুলোতে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে, অপরকেও এই ভিডিও দেখতে উৎসাহ প্রদান করবে। তাহলেই আমার ভিডিও করাটি সার্থক হবে। শিক্ষার্থীরা, তোমাদের সবার মঙ্গল কামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।